ভূমধ্যসাগরে অবস্থিত লেবানন এবং ইসরায়েলের দূরবর্তী প্রতিবেশী দেশ সাইপ্রাস। সেই সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কিন্তু সাইপ্রাসের একটি অংশ তো তুরস্কের অধীনে। তাহলে কেন হিজবুল্লাহ আক্রমণ করার হুমকি দিল সাইপ্রাসে? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ইসরায়েল, আর এটি হলো গাজা এবং পশ্চিম তীর। এখানে লেবাননকে দেখতে পাচ্ছেন, যেখানে হিজবুল্লাহ রয়েছে। আর এটি হলো সাইপ্রাস। সাইপ্রাসের দুটি অংশ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইরানকে। আগেই বলেছি যে প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এখানে একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, সেটি হলো সাইপ্রাসের দুটি অংশ রয়েছে। মানচিত্রে আমরা যেমন দেখেছি। সাইপ্রাস কেন দুই ভাগে বিভক্ত হয়েছিল সেটি নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, সেটি দেখে নিন। গ্রিক ভাষাভাষী অধ্যুষিত দক্ষিণ অংশের নাম রিপাবলিক অব সাইপ্রাস এবং তুর্কি ভাষাভাষী অধ্যুষিত অপর অংশের নাম টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস। এই বিভাজন দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী গ্রিস এবং তুরস্কের মধ্যে সংঘর্ষের প্রতিফলন। বেশিরভাগ দেশ শুধু গ্রিক ভাষাভাষী সাইপ্রাস অংশকেই সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই অংশেই হামলা চালানোর হুমকি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান। এক বিবৃতিতে তিনি বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এই যুদ্ধে যদি সাইপ্রাস ইসরায়েলকে সাহায্য করে, তাহলে ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে হামলা চালাবে হিজবুল্লাহ। তিনি আরও বলেন, সাইপ্রাস যদি ইসরায়েলি বাহিনীকে নিজেদের বিমানবন্দর এবং বিমান ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়, তাহলে সাইপ্রাসও এই যুদ্ধের অংশ হয়ে যাবে। লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ আসন্ন। ইসরায়েলের এমন হুমকির একদিন পর সাইপ্রাসে হামলা নিয়ে পাল্টা এ হুমকি দেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত হিজবুল্লাহর প্রধান। হিজবুল্লাহ সাইপ্রাসে হামলার হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বলেছে সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ইউরোপীয় ইউনিয়ন মানে সাইপ্রাস, আর সাইপ্রাস মানেই ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের ২৭টি দেশের এই জোটের মুখপাত্র সাংবাদিকদের বলেন, সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি ইউরোপীয় ইউনিয়নকে হুমকি দেয়ারই নামান্তর। হিজবুল্লাহ প্রধানের হুমকির পর সাইপ্রাসের প্রতিবেশী দেশ গ্রিসও এর প্রতিক্রিয়া জানিয়েছে। গ্রিস বলেছে, সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। গ্রিস সাইপ্রাসের পাশে আছে। সাইপ্রাসকে নিয়ে গ্রিসের এমন বিবৃতির কারণ হল, সাইপ্রাসকে নিয়ে বানানো আগের ভিডিওতে আমরা দেখেছি যে রিপাবলিক অব সাইপ্রাসে গ্রিসদের অনেক স্বার্থ আছে। সেখানে বেশিরভাগ মানুষ গ্রিক সাইপ্রিয়ট জাতিগোষ্ঠীর। যদিও বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর হয়তো সর্বাত্মক যুদ্ধ হবে না, তবে সাইপ্রাসকে আলোচনায় নিয়ে আসায় গাজা যুদ্ধের নতুন একটি দিক সামনে এসেছে। তাদের মতে গাজা যুদ্ধ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এখন সাইপ্রাসকে এতে টেনে আনায় ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশের এই যুদ্ধে জড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সাইপ্রাসের মৈত্রীর বিষয়টিও সামনে এসেছে। এখন প্রশ্ন হলো, সাইপ্রাসের অবস্থান এত গুরুত্বপূর্ণ কেন? পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান সাইপ্রাসের। মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ ইউরোপের মধ্যবর্তী জায়গায় হওয়ায় ভূরাজনৈতিক দিক থেকে সাইপ্রাসের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানগত কারণেও ইউরোপের অন্যান্য দেশের চেয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বেশি রয়েছে সাইপ্রাসের। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও রিপাবলিক অব সাইপ্রাস পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য নয়। ন্যাটো জোটের মূলনীতি হল, কোনো সদস্য দেশ আক্রান্ত হলে সব দেশ এক হয়ে সেই দেশকে রক্ষায় বাধ্য থাকবে। এখন প্রশ্ন হল, সাইপ্রাসের সাথে ইসরায়েলের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ? ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর ১৯৬০ সালে সাইপ্রাস এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু ১৯৯৪ সাল পর্যন্ত ইসরায়েলে সাইপ্রাসের দূতাবাস ছিল না। তুরস্কের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং আরব ইসরায়েল সংঘাতের কারণে গত শতকের ৮০ ও ৯০-এর দশকে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন দেখা গিয়েছিল। তখন সাইপ্রাস আরব দেশগুলোর পক্ষ নিয়েছিল। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিল সাইপ্রাসের সমর্থন। তবে ৯০-এর দশকের শেষ দিকে এবং চলতি শতকের প্রথম দশকে সাইপ্রাস ও ইসরায়েলের সম্পর্ক আবার স্বাভাবিক হয়।
এই সময় ইসরায়েল ভূমধ্যসাগরে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে শুরু করে, বিশেষ করে অঞ্চলটিতে প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পাওয়ার পর। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক হুমকি, বিশেষ করে তুরস্ক ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলায় সাইপ্রাসকে অংশীদার হিসেবে বিবেচনা করে থাকে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সাম্প্রতিক বছরগুলোয় সাইপ্রাসের ভূখণ্ড ব্যবহার করছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মতে লেবাননের ভৌগোলিক কাঠামোর সঙ্গে সাইপ্রাসের মিল রয়েছে। এ কারণে সাইপ্রাসের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে লেবাননে যুদ্ধ করার কৌশল শেখানোর লক্ষ্যেই সেখানে ইসরায়েলের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 2022 সালে সাইপ্রাসের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া চালিয়েছিল ইসরায়েল। এরপর সর্বশেষ গত বছরের মে মাসে সাইপ্রাস এবং ইসরায়েল সামরিক মহড়া চালিয়েছে। এখন প্রশ্ন হলো, এই সংঘাতে কতটা জড়াবে সাইপ্রাস? সাইপ্রাসকে এর আগেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের মধ্যে পড়তে হয়েছে। ফলে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের সংঘাতে যে কোনো সময় সাইপ্রাসের জড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। 2019 সালে সাইপ্রাসের উত্তরাঞ্চলে রাশিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছিল। সাইপ্রাসের কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, ওই ক্ষেপণাস্ত্র সিরিয়ায় সামরিক অভিযানের অংশ ছিল বলে ধারণা তাদের। নিজেদের সামরিক বাহিনীর জন্য ইসরায়েল সাইপ্রাসের যেসব ঘাঁটি ব্যবহার করে সেগুলো নিশানা করে হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ যদি সাইপ্রাসে ইসরায়েলি বাহিনীর অবস্থান নিশানা করে হামলা চালায়, তাহলে গাজা যুদ্ধের বিস্তার ঘটবে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত। এতে গাজা যুদ্ধে প্রথমবারের মতো জড়িয়ে পড়বে ইউরোপীয় ইউনিয়ন জোটের কোনো সদস্য দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। তবে আমরা জানি, অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ নিয়েও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেয়া হবে। তবে এ সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায়, তাহলে ঝুঁকির মধ্যে পড়তে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যত ক্ষেপণাস্ত্র আছে, হিজবুল্লাহর হাতে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল এবং হিজবুল্লাহর সর্বাত্মক যুদ্ধ কি আসলেই আসন্ন? গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। এরপর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় এই হামলার প্রতিবাদে ইসরায়েলে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলার কড়া জবাব দিচ্ছে ইসরায়েল। লেবাননের ভেতরে হিজবুল্লাহর অবস্থান নিশানা করে হামলা চালাচ্ছে নিয়মিত। হামলায় হিজবুল্লাহর একাধিক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলে চলতি মাসে ব্যাপক পরিসরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের মাত্রা আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। চলতি মাসে হিজবুল্লাহ ড্রোন থেকে তোলা বেশ কিছু ভিডিও চিত্র প্রকাশ করেছে। এসব ভিডিও চিত্রে ইসরায়েলের হাইফা শহরে ইসরায়েলি বাহিনীর একাধিক সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক বিভিন্ন অবকাঠামোও দেখা গেছে। দুই পক্ষের কেউই এই সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় না, এমন আলোচনা থাকলেও বর্তমানের পরিস্থিতি অবশ্য ভিন্ন। এর বড় কারণ, পাল্টাপাল্টি হামলার মাত্রা দিন দিন বাড়ছে। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে 60,000-এর বেশি ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলের নেতারা ও জনগণ বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে হিজবুল্লাহকে পিছু হটাতে বাধ্য করার পক্ষে। অন্যদিকে লেবাননের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও আছেন আতঙ্কে। ইসরায়েলি বাহিনীর নিয়মিত হামলার মুখে সীমান্তবর্তী এলাকার প্রায় লাখখানেক মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আতঙ্ক শুধু সীমান্তবর্তী এলাকাতেই সীমাবদ্ধ নেই। লেবাননের রাজধানী বৈরুতেও অনেকে যুদ্ধের আতঙ্কে রয়েছেন। আর এই বিষয়গুলো মাথায় রেখে বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তাহলে উভয় পক্ষের জন্যই সেটা বড় বিপর্যয় ডেকে আনবে। তো ইসরায়েল এবং ফিলিস্তিনের সমস্যা নিয়ে 20-21টির মতো ভিডিও আছে আমার, বিস্তারিত ভিডিও, সেগুলো দেখে নিন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।